নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত জনপ্রিয়তা যাচাই করার সুযোগ বলছে আওয়ামী লীগ। যারা বলেন যে জনগণ তাদের পক্ষে আসে, তারা নির্বাচনে জনগণের ম্যান্ডেট দিয়ে প্রমাণ করে জনগণ তার পক্ষে আসে। আমি একজন আইনজীবী, আমিও কোনো আচরণবিধি লঙ্ঘন করব না এবং তারাও যাতে কোনো আচরণবিধি লঙ্ঘন না করে। স্বচ্ছতা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ, মত পর্যবেক্ষকদের। নির্বাচন কমিশনের জন্য এটা হচ্ছে একটা শেষের দিকের একটা নির্বাচন। আমার মনে হয় যে নির্বাচন কমিশনও এখানে হয়তো সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। সন্ধ্যায় গণভবনে শামীম ওসমান ও আইভীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাতের অন্ধকারে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার। ফেরত পাঠানো হয়েছে 15টি নৌকা। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর আতঙ্কে মাছ ধরতে যাচ্ছে না জেলেরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতরা চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা জানালেন তদন্ত কমিটির প্রধান। হিন্দুপাড়ার নিরাপত্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানি। নির্যাতনের বর্ণনা দিলেন সাঁওতালরা। ধান কাটার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ময়মনসিংহে স্কুলের সামনে বন্ধুর ছুরিকাঘাতে নবম শ্রেণীর ছাত্র নিহত। প্রতিবাদে রাস্তা অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদেশগামী যাত্রীদের ভুয়া স্বাস্থ্য সনদ দিচ্ছে সরকার অনুমোদিত কয়েকটি হাসপাতাল। বারবার অভিযানেও বন্ধ হচ্ছে না এই অপতৎপরতা। অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র পদে দলীয় মনোনয়ন নিশ্চিত করল বিএনপি। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপির জন্য জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ এই নির্বাচন। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশনকেই ভূমিকা রাখতে হবে বলে মনে করেন নির্বাচক পর্যবেক্ষকরা। তফসিল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। গেল শুক্রবার ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দেয়া হলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নেয় বিএনপি। অবশেষে মঙ্গলবার সকালে দলের পক্ষ থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয় দলটি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী চূড়ান্ত করেছেন। ধানের শীষের প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছে আওয়ামী লীগ। দলের মুখপাত্র মাহবুবুল আলম হানিফ মনে করে বিএনপির জন্য এটি জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ। আমরা তো চাই সব রাজনৈতিক দলগুলোই তারা নির্বাচনে আসুক, তাদের জনপ্রিয়তা যাচাই করুক। যারা বলেন যে জনগণ তাদের পক্ষে আসে, তারা নির্বাচনে জনগণের ম্যান্ডেট দিয়ে প্রমাণ করে জনগণ তার পক্ষে আসে কিনা। আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই আমরা ক্ষমতায় থেকে দেশের কাজ করতে চাই। প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের বড় দুদল অংশ নেয় একটি সুষ্ঠু নির্বাচন আশা করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। সেই সাথে বর্তমান কমিশনের শেষ সময়ের এই নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার পরামর্শ তাদের। দলকে সক্রিয় রাখার জন্য, আবার দেশের জনগণকে দেখানোর জন্য যে দেখো দেশে কিরকম নির্বাচন হয়, সেই জন্য তারা আসবে। এটা এক ধরনের হতে পারে যে আন্দোলনেরই একটা পর্যায়। এটা অনেক রকমের কথাবার্তা হয়েছে ওদের নির্বাচন কমিশন নিয়ে। এখন শেষ সময়ের এই নির্বাচনগুলো তারা ভালোভাবে করতে পারলে তো যাওয়ার সময়টা ভালোভাবে যাবেন। নির্বাচন কমিশনও এখানে হয়তো সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। 22 ডিসেম্বরের এই নির্বাচন কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই ভোটারদের মাঝেও। দলীয় প্রতীকে হলেও এই নির্বাচনে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী লেভেল
প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রতি। আর আওয়ামী লীগ বলছে সব বিভেদ ভুলে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন সব নেতাকর্মী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে। নাসিকের ২৭টি ওয়ার্ডের প্রায় ৫ লাখ ভোটার আসন্ন নির্বাচনে মনোনীত করবেন পছন্দের মেয়র। এক্ষেত্রে ভোটাররা প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতাকেই এগিয়ে রাখছেন। যেই দলই আসুক, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, সিটি কর্পোরেশনের মেয়র যাই হবে তার কাছে ১ নম্বর দাবি এই মাদক আর জামজট থেকে আমরা মুক্তি চাই। সবারই প্রত্যাশা নারায়ণগঞ্জের দিকে এখন যে যাতে সুন্দর একটা পরিবেশে ভোট হয় এবং সবাই ভোট দিতে পারে, এটা বিশাল একটা আনন্দের ব্যাপার। নির্বাচনটা ফেয়ার হলে সেটাই ভালো হবে, সেটা আমাদের কাম্য। আর জয় পরাজয় তো ভোটারদের কাছে। বিএনপি থেকে মনোনয়ন চূড়ান্তের পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। যদি লেভেল প্লেইং গ্রাউন্ড সৃষ্টি করা হয় তাহলে আমি মনে করি যে অন্তত যে গণতন্ত্রের যে আমাদের যে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটার থেকে রাষ্ট্র উত্তরণ ঘটবে বলে আমি আশা করি। আমি একজন আইনজীবী, আমিও কোনো আচরণবিধি লঙ্ঘন করব না এবং তারাও যাতে কোনো আচরণবিধি লঙ্ঘন না করে। জেলা আওয়ামী লীগ সভাপতি বলছেন, মতের অমিল থাকলেও দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন। মনোমালিন্য বা মতভেদ থাকা কোনো অস্বাভাবিক কিছু না, কিন্তু যখন নৌকা মার্কা দিয়ে দেওয়া হয় তখন নৌকার প্রশ্ন আমরা সবাই এক। এবং আমি আশা করি আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আরো যারা সহযোগী সংগঠন আছেন সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর, যাচাই বাছাই ২৬ ও ২৭ নভেম্বর, আর প্রত্যাহার করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আসলে আমরা যেটা দেখেছি যে আজকে নতুন করে মেয়র পদে কেউ এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেননি, তবে আজকে সারা দিনে ২-১ জন যারা কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর আগে যারা সংগ্রহ করেছেন তারা আজকে এসে জমা দিয়েছেন, এরকম কিছু দৃশ্য আমরা দেখেছি। তবে এর বাইরে আসলে সেরকম জমজমাট কোনো পরিস্থিতি আসলে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নেই। যদিও অনেকেই আসছেন যে তাদের কিছু ভুল ভ্রান্তি কিংবা কোনো কিছু বুঝতে না পারলে সেগুলো এসে এখানে ফর্মে সেই বিষয়গুলো বুঝে নিয়ে যাচ্ছেন তারা। তবে একটি কথা বলে রাখি যে আওয়ামী লীগ থেকে যেহেতু একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারপরে আজকে যখন বিএনপি থেকে সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দেওয়া হলো, সেটি হচ্ছে সবচেয়ে বড় আলোচনা। এখানে সব জায়গাতেই চায়ের কাপে বলেন কিংবা মানুষের আড্ডায় বলেন, সব জায়গাতেই এই বিষয়টি আলোচিত হচ্ছে যে অনেকদিন পরে এখন নৌকা এবং ধানের শীষ এই দুই প্রার্থীর একটা লড়াই এখানে দেখা যাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু ধানের শীষ প্রতীকে সাখাওয়াত হোসেন খান মনোনয়ন পেলেও তিনি এখনো পর্যন্ত এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তিনি যেটি বলেছেন যে তার দলের যেসব নেতাকর্মী রয়েছেন এবং জ্যেষ্ঠ নেতারা রয়েছেন নারায়ণগঞ্জে তাদের সাথে আলোচনা করে আগামীকালকে তিনি হয়তো মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে এখানে একই সাথে একটি জিনিস বলে রাখি যে যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে এবং বড় দুটি দল থেকে 2 জন প্রার্থী মনোনয়ন পেলেন, সেহেতু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যে তারা বলছেন আবার যে এই দলীয় নির্বাচন হওয়াতে আবার কোনো ঝামেলা কিংবা গন্ডগোল এই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয়। তারা যেটা বলছেন যে শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে এবং শান্তিপূর্ণভাবে যেন তারা ভোট দিতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে ব্যক্ত করেছেন। এবং এখানে বিএনপির যিনি সমর্থিত প্রার্থী যিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনিও বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারাও কিন্তু বলছেন যে তারাও এখানে সুষ্ঠু নির্বাচন যেন হয় সেই জন্য তারাও কাজ করবেন এবং নির্বাচন কমিশন থেকেও একই কথা এখানে বলা হচ্ছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ খবর। দর্শক, নারায়ণগঞ্জে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া সেলিনা হায়াত আইভি ও সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, নির্বাচনে দলের সব পক্ষ যেন একসঙ্গে কাজ করে সে বিষয়ে নির্দেশনা দিতেই এই বৈঠক ডাকা হয়েছে। এর আগে গতকাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আইভি ও শামীম ওসমানের বৈঠক করার কথা থাকলেও সেটি হয়নি। পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প সহ 22,876 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশোধিত নতুন এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৮,৬৬৮ কোটি টাকা। এর মধ্যে পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩,৭০৩ কোটি টাকা। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক স্থাপন, আশুগঞ্জ থেকে বাখরাবাদ পর্যন্ত গ্যাস বিতরণ সক্ষমতা বৃদ্ধিকরণ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরণ এবং ঢাকার গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ২০টি পরিত্যক্ত বাড়িতে ৩৯৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। দুপুরের সময় আরো থাকছে। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রাজধানীর শাঁখারী বাজারের বেশিরভাগ ভবন, ধসের আশঙ্কা। ঐতিহ্য ঘোষিত হওয়ায় সংস্কার করতে পারছেন না মালিকরা। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মুখে জীবন বাঁচাতে নতুন করে অন্তত ৫০০ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গারা রাতের আধারে দল বেঁধে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। এ সময় অন্তত ৬৪ জনকে দেশে ফেরত পাঠায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সেখানকার কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানায় সংস্থাটি। গত কয়েকদিনে দেশটির সেনাবাহিনীর অভিযানে ৩০,০০০ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া নিহত হয়েছেন অন্তত ৮৬ জন। এদিকে রাখাইনে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবার এ তথ্য জানায়। তবে বরাবরই এসব খবর অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। তারা মিলিটারি লড়ালে যায় মারি ফেলাই এনে কেন করতে হয়নি বাড়ি তাই আরা দা দিলা দুঃখ তারা বাড়ি হুরা দি ফেলাইয়ে রাইত ৩টা বাজে গাড়ি নৌকা তুড়ি ৪টা বাজে তারা বাংলাদেশের বিস্তীর্ণ তুড়ি আমরা যে দিকে বাড়িতে দিয়েছি। উই আর অবজার্ভিং দ্য সিচুয়েশন কারেন্টলি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। তাদের নির্দেশনা মতোই সবকিছু করা হচ্ছে। ওয়েটিং ফর দেয়ার ডিরেকশন এন্ড ডিসিশন। এদিকে বাংলাদেশ মিয়ানমারের টেকনাফ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে টহল জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যেন লোকালয়ে আশ্রয় নিতে না পারে সেটি নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে গতরাতে টেকনাফের ৫টি পয়েন্ট থেকে ১৫টি নৌকা মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী। এই অবস্থায় গত ২ দশকের মতো আশ্রয়ের সন্ধানে বাংলাদেশে আসার চেষ্টা করছে রোহিঙ্গারা, কিন্তু আগে থেকে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়ায় এবার বাংলাদেশ কিছুটা কঠোর অবস্থানে রয়েছে। মিয়ানমারে অস্থিরতা শুরু হওয়ার পর প্রথম দিকে রোহিঙ্গারা দিনের বেলায় নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার কারণে তারা এখন কৌশল পাল্টেছে। রাতের বেলা আসলে বোঝা খুবই মুশকিল যে কে কি কারণে অনুপ্রবেশের চেষ্টা করছে। প্রতিদিনই রাতে নৌকায় করে তারা চেষ্টা করে আমাদের এখানে অনুপ্রবেশ করার জন্য, এবং আমরা তাদেরকে সাকসেসফুলি আমরা ফিরিয়ে দিতে পেরেছি। কক্সবাজারের টেকনাফে রয়েছে মিয়ানমারের সাথে ৫৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর মধ্যে বঙ্গোপসাগর যেমন রয়েছে তেমনি রয়েছে দুদেশের পাশ দিয়ে বয়ে যাওয়া নাফ নদী। অভিযোগ রয়েছে সীমান্ত পেরিয়ে স্থলভাগে পৌঁছাতে পারলেই স্থানীয় লোকজন তাদের আশ্রয় দিচ্ছে। তাই পুলিশ এবং উপজেলা প্রশাসন রয়েছে কিছুটা উৎকণ্ঠার মধ্যে। ওরা যদি উইদাউট কোনো ভ্যালিড কাগজপত্র ছাড়া আসে এবং ওদেরকে যদি কোনো এখানকার স্থানীয় লোকজন আশ্রয় দেয় তাহলে এটা অবশ্যই একটি অপরাধ। সুতরাং সেই অপরাধের জন্য তার জন্য তো পানিশমেন্টের ব্যবস্থা আছে। অবৈধভাবে কোনো লোক বৈধ পাসপোর্ট বা কাগজপত্র বেঁধে ঢুকতে না পারে, এজন্য আমরা এবং বিজিবি কোস্টগার্ড সর্বাত্ম প্রস্তুত। এই অবস্থায় অনুপ্রবেশ প্রতিরোধে নাফ নদীতেও টহলের ব্যবস্থা করেছে বিজিবি। নদীর পাড় ধরে যে সমস্ত বিওপি আছে সবগুলো বিওপিতেই অলমোস্ট আমরা আমাদের স্পিডবোট দিয়েছি। এছাড়াও ভাসমান ডিউটি পোস্ট তৈরি করেছি যে সমস্ত এলাকাতে বেশি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত জায়গায়। সঠিক পরিসংখ্যান না থাকলেও গত এক সপ্তাহে বিজিবি অন্তত ৪০০ অনুপ্রবেশকারীকে নাফ নদী থেকেই ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রাখা হয়েছে সীমান্তরক্ষী বিজিবিকে। নাফ নদীর পাশাপাশি স্থলভাগ দিয়ে তারা টহল দিয়ে যাচ্ছে। একই সাথে এ ধরনের সুউচ্চ টাওয়ারের মাধ্যমে নজরদারি করা হচ্ছে পুরো সীমান্ত এলাকায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে মিয়ানমারের সহিংসতার কারণে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছে না টেকনাফের জেলেরা।
এছাড়া চলতি মাসে 3 দফায় বাংলাদেশি 12 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এতে চরম আতঙ্কে ও দুর্দশায় দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো। বিজিবি বলছে, আটক জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমারের সঙ্গে আলাপ চলছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী, এখানে প্রতিদিন হাজার হাজার জেলে নৌকা দিয়ে মাছ শিকারে ব্যস্ত থাকতেন, কিন্তু বর্তমানে মিয়ানমারের সহিংসতার কারণে বন্ধ রয়েছে মাছ শিকার। এতে ঘাটে নোঙর করা আছে শতাধিক নৌকা। জেলেরা বেড়িবাঁধের ওপর বসে অলস সময় পার করছেন, তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গত 3 থেকে 11 নভেম্বরের মধ্যে নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূল থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি 12 জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেপল্লীতে বিরাজ করছে আতঙ্ক। এতে মাছ ধরতে নাফ নদী ও সাগরে নামছেন না তারা। না থাকা বাহিনীর সাথে মুসলিমদের সংঘর্ষের কারণে, গোলাগুলির কারণে বিজিবি না করে দিছে। আমরা এখন মাছ ধরতে এখন আমরা প্রচুর বেকায় দেয়। আমরা তো নদীতে নামতে পারি না। বারবার আশা করা যায় এখানে যে আমাদেরকে জাল পাশাতে দেয় নাই। নাফ নদীতে মাছ চাইতে যায়, আমাদেরকে মায়ানমার সীমানার থেকে না থাকা বাহিনী নিয়ে যায়, ওখানে ক্যাম্পে দিয়ে আটকে রাখে। এখানে আমাদের আত্মীয় স্বজনকে ফোন করা হয়, গিয়ে টাকা পাঠাও। নাফ নদী ও সাগরে মাছ শিকার এবং মিয়ানমারে আটক বাংলাদেশি 12 জেলেকে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি। এটা সমাধান করে যাতে জেলেরা মাছ ধরতে পারে, এই বিষয়টা যাতে একটু সরকার উচ্চ পর্যায়ে যাতে সমাধান করা হয়, এটাই আমাদের দাবি থাকবে। তবে বিজিবির কর্মকর্তা জানালেন, আটক বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমারের সাথে আলোচনা চলছে। তাদের যে আইনগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখে তারা যেন আমাদের জেলেগুলোকে স্বল্প সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। জেলা মৎস্য কর্মকর্তার দেয়া তথ্য মতে টেকনাফ ও সেন্ট মার্টিনে 10,000-এরও বেশি জেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজার টেকনাফ সীমান্তে আছেন সহকর্মী কমল দে। সেখানকার বর্তমান অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ কাজল। মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী প্রায় 54 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ সতর্কতা অবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি নাফ নদী এবং বঙ্গোপসাগর এলাকায় বিজিবি স্পিডবোট দিয়ে এবং কোস্টগার্ড তাদের স্পিডবোট দিয়ে টহল দিয়ে যাচ্ছে। একইভাবে যে সীমান্তবর্তী স্থলভাগ রয়েছে নাফ নদীর তীরবর্তী, সেই তীরবর্তী স্থানগুলোতে কিন্তু প্রতিটি পয়েন্টে 3 থেকে 4 জন করে বিজিবি সদস্য কিন্তু সেখানে তারা মোতায়েন রয়েছে এবং তারা বিশেষ করে সন্দেহভাজন যানবাহন কিংবা নৌকা দেখলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে তারা কাগজপত্র তারা পরীক্ষা করছে। এক্ষেত্রে বলা হয়েছে যারা আজ কিন্তু তেমন কোনো মাছ ধরতে নৌকাকে তারা নাফ নদীতে নামতে দেয়নি। অপরদিকে বলা হয়েছে যেসব নৌকা নাফ নদীতে মাছ ধরতে যাবে তারা যেন অবশ্যই তাদের ফিশার কার্ড কিংবা তারা যেন পরিচয়পত্র সাথে রাখে, সেরকম একটা নির্দেশনা তাদেরকে অলিখিতভাবে জানানো হয়েছে, যাতে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমি একটু কথা বলি, যেহেতু আজকে আমরা দেখেছি সকালের দিকে সীমান্তবর্তী এলাকার মধ্যে কিন্তু মিয়ানমার অংশে কিছুটা আগুনের লাগানোর ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে কিন্তু এই সতর্কতাটা আর বিশেষভাবে নেওয়া হয়েছে। আমরা দেখেছি পুরো নাফ নদী যে তীরবর্তী এলাকাটি রয়েছে প্রতিটি পয়েন্টে 3 থেকে 4 জন করে সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং তাদেরকে প্রতি মুহূর্তে ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশনা দিচ্ছেন তাদের চোখ যেন অর্থাৎ নদীর মুখী বা মায়ানমার মুখী হয়, অর্থাৎ ওই পাশ থেকে যাতে ওই পাশে প্রবেশ করতে না পারে সে পাশে সতর্কতাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে আমরা যত জানতে পেরেছি গতকালকে রাতে প্রায় 5টি পয়েন্ট থেকে কিন্তু 15টির বেশি নৌকাকে তারা ফিরিয়ে দিয়েছে এবং যেসব নৌকা করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল, অর্থাৎ বলা হচ্ছে বিজিবি থেকে বলা হয়েছে তাদেরকে মূলত নদীর মুখে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাংলাদেশ সীমানা বা বাংলাদেশের স্থলভাগে তাদেরকে নামতে দেওয়া হয়নি, এমন তথ্য দিয়েছে বিজিবির পক্ষ থেকে। অপরদিকে পুলিশ এবং জেলা প্রশাসন কিন্তু তারা নির্দেশনা দিয়েছে যাতে কোনো রকম অস্থিরতা সৃষ্টি না হয় এবং কোনো রকম যাতে বিঘ্ন না ঘটে সেরকম ব্যবস্থা নেওয়া যায়, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় এবং সে বিষয়ে যাতে যাতে তারা সবাই সজাগ থাকে সে কারণে কিন্তু পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসন সেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে রাতের অন্ধকারে কিছুটা অনুপ্রবেশের চেষ্টা হলো, কিন্তু দিনে এখন পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায়নি। তো কাজল এখন পর্যন্ত আমার কাছে ছিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ থেকে সর্বশেষ। কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হত্যা, ধর্ষণ ও নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে আইনজীবী ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।
একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে আগামীকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। মিয়ানমারের সরকারি বাহিনী সে দেশের সংখ্যালঘুদের উপর যে হত্যা, ধর্ষণ, নির্যাতন করছে তা বিশ্ব মানবতার জন্য হুমকি স্বরূপ। মিয়ানমারে আজ বিশ্বে মানবতা ভুলুণ্ঠিত, চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। শান্তিতে নোবেল বিজয়ী আং সান সু চির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ও মদতে ঘটছে নারকীয় কাণ্ড। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে আরও জোরালো ভূমিকার আহ্বান জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও পুলিশের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য নাসিরনগরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে দত্তপাড়া, ঘোষপাড়া, পশ্চিমপাড়া সহ বিভিন্ন এলাকায় এবং মন্দিরে 10টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এদিকে নাসিরনগরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। নাসিরনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি মানুষের মধ্যে আরও একটু নিরাপত্তার ভাব নিয়ে আসার জন্য। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে আমরা আপনারা বলতে পারেন যে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং যথাসময়ে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যাদের নাম ইতিমধ্যে আমাদের কাছে এসছে এবং সাক্ষ্য প্রমাণে, ভিডিও ফুটেজে বিভিন্নভাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গণশুনানি হয়েছে। সকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গণশুনানি শুরু হয়। এতে উপস্থিত হয়ে নির্যাতিত সাঁওতালরা ঘটনার বর্ণনা দেন। এর আগে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিনিধি দল গোবিন্দগঞ্জের মাদারপুর সাঁওতাল পল্লী পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেন। পরে মাদারপুরে গির্জার সামনে গণশুনানির আয়োজন করা হয়। এদিকে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রংপুর সুগার মিলের জমি থেকে ধান কাটার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সকালে এই জমি পরিদর্শন করে আগামীকাল থেকে ধান কাটা শুরু করা সম্ভব বলে জানান জেলা প্রশাসক। গত ৬ নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও রংপুর চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। ৪৫.৫০ একর জমিতে ধান রয়েছে। এর ভিতরে ইচ্ছা করলে ৩০ একর জমির ধান আগামীকাল থেকে শুরু করে ২-৩ দিনের মধ্যে, আর ৮ থেকে ১০ দিনের মধ্যে সকল জমির ধান কাটার উপযোগী হবে। ধান কাটার প্রস্তুতি বা ধান কাটার কর্মসূচিকে কেন্দ্র করে কোনো প্রকার যাতে কোনো বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলা অবনতি না ঘটে সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে রাশেদুজ্জামান নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। সকালে স্কুলের গেটের সামনে প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। হত্যার প্রতিবাদে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কেওয়াতখালী এলাকায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থী রাশেদুজ্জামান লিওনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারই বন্ধু নাইম। গুরুতর অবস্থায় লিওনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ সম্পর্কে স্বজনরা কিছু জানাতে না পারলেও পুলিশ বলছে প্রেমের সম্পর্কে জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওই ফ্রেন্ডরাই নাকি মারছে, কথা কাটাকাটি হয়েছে, ফোনে মারছে। এত কিছু তো জানি না। আমরা 4টা ভাই বোনের মধ্যে একটা মাত্র ছেলে ছিল। সবাই তাকে ভালোবাসতো। সামান্য কথা কাটাকাটি নিয়ে স্কুল পর্যায়ে ছেলেরা যে এই পর্যায়ে গেছে মানে ফেলবে, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দপ্তরি ঘন্টা দিছে, ঘন্টা দিলে পরে কিছু স্টুডেন্ট আয়া বলছে যে লিওন নামে একটা ছেলেকে এরকম স্টেপ করছে মুকুল নিকেতন অন্য কোন স্কুলে, এটা জানি না, নাইম নামে। প্রেম ঘটিত কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই বিষয়ে মনে আমাদের 2-3টা টিম কাজ করছে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করছি। এদিকে প্রকাশ্যে লিওনকে ছুরিকাঘাত করা হলেও কেউ এগিয়ে না আসায় ক্ষোভ জানিয়েছে তার সহপাঠীরা। প্রতিবাদে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। স্কুলের সামনে এসে যদি এভাবে হত্যাকারীদের হত্যা চলতে থাকে তাহলে তো আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা তো স্কুলের ছাত্রী। লিওন যে শুধু আমাদের সহপাঠী তাই নয়, লিওন আমাদের খুব একটা ভালো বন্ধু। আমরা এই আন্দোলন শুরু করছি, যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না। পরে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। সময় সংবাদ, ময়মনসিংহ।
যাত্রাবাড়ির কলাপট্টিতে গৃহকর্মী ও কাজের মেয়েকে হত্যার দায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। সকালে বিচারক আব্দুর রহমান এ রায় দেন। 2015 সালে 24 মার্চ নিজ বাসায় রওশন আরা ও তার কাজের মেয়ে কল্পনাকে জবাই করে হত্যা করে দণ্ডপ্রাপ্ত 2 আসামি। পরের দিন রওশন আরার ভাই যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয় মামলার কার্যক্রম। এই ঘটনায় 11 জনের সাক্ষ্যের ভিত্তিতে আসামি সাইদ ও রিয়াজ দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এ রায়ে আসামিপক্ষ ন্যায্য বিচার পাননি দাবি করলেও সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণের পর যুবলীগ নেতাসহ 4 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই আদালতে মামলার অপর 2 আসামিকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুবাইয়া আমেনা এ নির্দেশ দেন। এর আগে মামলার প্রধান আসামি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু এবং যুবলীগ নেতা শাহ আলম সহ 4 আসামি আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে একই মামলায় গ্রেফতার হওয়া অপর 2 আসামিকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত 16 নভেম্বর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পিটিয়ে আহত করা হয়। পরদিন নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে রাজাপুর থানায় 8 জনের নাম সহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে বাবার 2 পা হারানোর ঘটনায় আসামিদের 72 ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। সেই সঙ্গে আদেশ বাস্তবায়ন করে আগামী 27 নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। গত 16 অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জে বখাটেরা শাহানুর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করলে অস্ত্রোপচার করে তার 2 পা কেটে ফেলতে হয়। বিশ্বের 4র্থ খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে পেডিয়াট্রিক নিউট্রিশন স্নাতকোত্তরদের সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছে বর্তমান সরকার। আজকে যে বাংলাদেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, স্বাস্থ্যে বলেন, খাদ্যে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের যে স্বপ্ন পূরণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, সেই স্বপ্ন কার্যকর করতে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তারা যে সরকারে যারা ছিল তারা কিন্তু সেই কাজগুলো তারা করে নাই। আজকে 16 কোটি মানুষের বাংলাদেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু চাল আমদানি করি না। আমরা চাল উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ আজকে বিশ্বের 4র্থতম স্থান। বাংলাদেশ প্রতিটি মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়, সেই তার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য কিন্তু বর্তমান সরকার কাজ করছে। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভুয়া স্বাস্থ্য সনদ দিয়ে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে রাজধানীর বেশ কিছু বেসরকারি হাসপাতাল। এমন অভিযোগ রয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল গামকা অনুমোদিত কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে। সময় সংবাদে অনুসন্ধান আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই সত্যতা পাওয়া গেছে। বারবার এমন অভিযোগ উঠলেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশের তীব্র বেকার সমস্যার প্রেক্ষাপটে চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 2013 থেকে 2015 এ 3 বছরে পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় প্রতি বছরই চাকরি নিয়ে বিদেশে যাওয়ার হার বেড়েছে। 2013 সালে বিদেশে অবস্থানরত শ্রমিকের সংখ্যা যেখানে ছিল 4,09,253 জন আর রেমিটেন্সের পরিমাণ ছিল 1,08,066 কোটি টাকা, সেখানে 2015 সালে তা 5,55,881 জন ও রেমিটেন্স 1,19,362 কোটি টাকা দাঁড়ায়। জীবন জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেয়া এসব মানুষের আগ্রহের সুযোগ নিয়ে প্রতারণা করছে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানীর ফকিরাপুলে র্যাব পরিচালিত অভিযানে বেরিয়ে আসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদেশগামী যাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করে আসছে কিছু বেসরকারি হাসপাতাল। দেখা গেল যে এরকম 17 বা 18টা প্যারামিটারের মধ্যে মাত্র 3টা টেস্ট করেছে, বাকিগুলো টেস্ট না করে কিন্তু রিপোর্ট দিয়েছে। ফকিরাপুল এলাকায় প্রায় 4 বার অভিযান পরিচালনা করেছে। তারপরেও কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু এখনই কাজগুলি করছে। এখানেই শেষ নয়, সৌদি আরব, কাতার ও কুয়েত সহ 6টি দেশের সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিল অনুমোদিত বেশ কয়েকটি হাসপাতালের নামেও রয়েছে এমন অভিযোগ। গামকাভুক্ত যেসব মেডিকেল সেন্টারগুলো আছে, এই মেডিকেল সেন্টারগুলোর মধ্যে নানান ধরনের প্রবলেম দেখা দেয়।
এই প্রবলেমগুলোই যখন আমার বাইরে কোনো ভালো মেডিকেল সেন্টারে যখন টেস্ট করা হয় বেশিরভাগই এগুলো কোনো প্রবলেম নাই। আলজিয়াতে কন্ট্যাক্ট করার পরে উনি টাকা পয়সা নিল, নেওয়ার পরেও মেডিকেল করলাম। আগে ধরছিল বুকেতে, এখন ধরছে ব্লাডের সমস্যা। হয়রানি করে, ক্ষতিগ্রস্ত করে, ওনারের কাছে এটা প্রডিউস করবে এবং আমরা খুব জোর করেই বলবো যে আপনি এটার বিপক্ষে দেখেন কি অ্যাকশন নেবেন। এত সব অভিযোগের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। অভিযোগ কিন্তু লিখিত হতে হয়, লিখিত অভিযোগ যদি পাই তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এবং সেন্টারকে আমরা ব্ল্যাক লিস্ট করব। যাদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, বিদেশ যাওয়ার ক্ষেত্রে তারাই আবার নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, যার মধ্যে অন্যতম স্বাস্থ্য পরীক্ষার এই বিষয়টি বারবার নজরে এলেও সে বিষয়ে কার্যকারী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। জাপানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ফুকুশিমায় পারমাণবিক কেন্দ্রে সুনামির আঘাত, উপকূলীয় এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ। রাজধানীর শাঁখারীবাজারের বেশিরভাগ ভবন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঐতিহ্য হিসেবে ঘোষিত হওয়ায় চাইলেও সংস্কার করতে পারছেন না ভবন মালিকরা। এতে যে কোনো সময় ভবন ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা তাদের। ভবন রক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণ সহ শাঁখারীদের জীবনমান উন্নয়নে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। শাঁখারীবাজারের 62 নম্বর বাড়ি। এ বাড়িতে কয়েকশো বছর ধরে বসবাস করে আসছেন সুর পরিবার। এ বছরের শুরুতেই ভূমিকম্পের আঘাতে ভয়াবহ ফাটল আর ভাঙন দেখা দেয় বাড়িটির ভেতরে বাইরে। কিন্তু ঐতিহ্যের অংশ হওয়ায় বিধিনিষেধের কারণে ভবনগুলো সংস্কার করতে না পেরে ঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা। ঐতিহ্যের নামে কি আমরা জীবন্ত চিড়িয়াখানায় মানুষ বসবাস করব? আমাদেরকে ঐতিহ্যের নামে মানুষ দেখার জন্য চলে আসবে। তাকে বাসস্থান অধিকার, তারপর হেরিটেজ, এর আগে কিছু নেই, না মৃত্যু না হেরিটেজ, কোনটা দেখবেন? শুধু 62 নম্বরই নয়, ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই এলাকার অন্যান্য ভবন মালিকরাও। রাজুকে অর্ডার পাচ্ছি না, এটা তো মৃত্যুর লগে বসবাস করতেছি আমরা। এটা কি বলেন যে পুরানো ঐতিহ্য? এটা হলো বসবাসের বিল্ডিং। আমার বাপদাদার বিল্ডিং আমি ভাঙতে পারতেছি না। শাঁখারীবাজারের প্রায় প্রতিটি বাড়ির গল্পই অনেকটা এরকমই। বাড়ির মালিকরা চাইলেও ভবনগুলো সংস্কার বা নতুন করে ভেঙে তুলতে পারছেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবনগুলো রক্ষা এবং ঐতিহ্যের সংরক্ষণের জন্য এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এখন খুব ডিজিটাল ডকুমেন্টেশন খুব ভালো একটি উপায় হতে পারে। আবার কিছু ভবন আছে যে না, শুধু ডকুমেন্টেশন করলে হবে না, এই ভবনগুলোকে স্থায়িত্ব দেওয়া যায় সম্ভব। আমরা এক্স্যাক্টলি এই বিল্ডিংগুলির চেহারা, সামনের পোর্শনটুক, বিশেষ করে রাস্তার বোথ সাইডের ফেসটাকে একদম পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে পিছনে হয়তো আমরা কংক্রিটের বিল্ডিং করতে পারি। এদিকে রাজুক বলছে, ঐতিহ্য রক্ষা করেও যাতে এই এলাকার ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিদ্যমান আইন সংস্কারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অচিরে আমার মনে হয় আমরা এর একটা সমাধানে আসতে পারবো আর কি, যাতে ওই বাসিন্দাদের কোনো সমস্যা না হয় আর কি। ঐতিহ্য রক্ষা করে প্লাস যারা ওখানে বসবাস করেন তারাও যাতে বাসযোগ্য পরিবেশে যাতে থাকতে পারেন। 1971 সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনীর দেয়া গান পাউডারের আগুন আর মর্টার শেলের আঘাতে এখানকার স্থাপত্যশৈলী অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। 2009 সালে রাজুক এই এলাকার ভবনগুলোকে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সংরক্ষিত ঘোষণা করে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। পণ্য বিক্রি ও সেবা খাতে ভ্যাট ফাঁকি বন্ধে 50,000 ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর মেশিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, ব্যবহার নিশ্চিত করা না গেলে সুফল মিলবে না। এদিকে দোকান মালিক সমিতির অভিযোগ, কোন ক্যাটাগরির দোকান ইসিআর ব্যবহার করবে এনবিআর সেটা নির্ধারণ না করে দেয় সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। যথাযথভাবে ভ্যাট আদায়ে 2008 সালে প্রথম 11টি খাতে ইসিআর মেশিন ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। তারপরেও এনবিআর এর হিসাবে এখন পর্যন্ত ইসিআর ব্যবহারকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 742টি। অধিকাংশ প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে না ইসিআর। এ প্রেক্ষাপটে 2017 জুলাইয়ের নতুন সম্পূরক শুল্ক ও মূসক আইন বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে ইসিআর ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সম্প্রতি এক সভায় সুলভ মূল্যে ব্যবসায়ীদের এই মেশিন সরবরাহের ঘোষণা দেন অর্থমন্ত্রী। I am importing 50,000 SCRs and I shall sell them to you at the price, at their cost price. তবে এনবিআর এর এই সাবেক চেয়ারম্যানের মতে, ব্যবহার নিশ্চিত করা না গেলে কম মূল্যে ইসিআর সরবরাহ করেও কোনো লাভ হবে না। ইসিআর মেশিন আমরা 2008 সাল থেকেই দিছি,
দিয়ে দেখছি যে ওই দোকানের সামনে রেখে দেয়, ওটা ব্যবহার করে না। আপনি এটা এনশিওর করবেন, ওই দোকানদার যদি এটা না ব্যবহার করে আপনি তার বড় ধরনের ফাইন করেন। আর দোকান মালিক সমিতির অভিযোগ, ইসিআর সরবরাহের আগে ব্যবহারকারী প্রতিষ্ঠানের মানদণ্ড নির্ধারণ করতে হবে, অন্যথায় অসম প্রতিযোগিতার ফলে ক্রেতা হারাবেন তারা। এসআরওতে যে কথাটা বলা আছে, বড় মাঝারি যারা তাদের এখানে ইসিআর বসানো হবে। কত স্কয়ার ফিটের দোকান হলে সে মাঝারি হবে, কত টাকা ক্যাপিটাল হলে সে মাঝারি হবে, এই জিনিসটা আমরা ক্ল্যারিফিকেশনের জন্য তাদেরকে বহুবার বলছি, তারা এটা ক্ল্যারিফাই করতেছে না। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে জানিয়ে এনবিআর এর কর্মকর্তারা জানান, এখন ভ্যাট অনলাইন সার্ভার থাকায় ইসিআর মেশিন ব্যবহারের বিষয়টি মনিটরিং করা যাবে। যেহেতু মেশিন নিশ্চিত হবে, সেহেতু তারা আমাদের সঙ্গে বসলে তাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করে দেবো। এখন আমরা সার্ভার এস্টাবলিশ করেছি, এখন ইসিআর মেশিন দিলে আমরা এটা কানেক্ট করবো। আগে এটা না থাকলে হয়েছে কি, অফিসারদের বাজারে ঘুরে ঘুরে মনিটর করতে হতো। রাজস্ব কর্মকর্তাদের মতে ইসিআর মেশিন ব্যবহার করলে ব্যবসায়ীদের পক্ষে হিসাব রাখা সহজ হবে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জাপানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত এনেছে। 1 মিটার উচ্চতার ঢেউ দেশটির উত্তর পূর্ব উপকূলে আঘাত হানে। আর কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5:59 ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের 10 কিলোমিটার গভীরে। এরপরই 3 মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি আঘাত সতর্কতা জারি ও উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে সুনামিতে উপকূলের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। তবে বাড়তি সতর্কতা হিসেবে কুলিং ব্যবস্থা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে 2011 সালের 9 মার্চ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানায় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনার 18,000-এরও বেশি মানুষ মারা যায় ও নিখোঁজ হয়। এদিকে জাপানের এই ভূমিকম্পের কিছু সময় পরই নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে 5.6 মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই 12 দেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা চুক্তি টিপিপি বাতিলের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে এ চুক্তিকে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টির প্রতিবন্ধক বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যে প্রশাসনের প্রথম 100 দিনের পরিকল্পনা তুলে ধরে ট্রাম্প বলেন, বহুপক্ষীয় চুক্তির বদলে দ্বিপক্ষীয় চুক্তিকে প্রাধান্য দেবেন তিনি। মার্কিন স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানান ট্রাম্প। এক্ষেত্রে সাইবার নিরাপত্তা, অভ্যন্তরীণ শিল্পায়ন, কর্মসংস্থান ও স্বাস্থ্য সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মার্কিন স্বার্থবিরোধী সব চুক্তি থেকে সরে আসা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি ছাড়া টিপিপি চুক্তি অর্থহীন হয়ে পড়বে। আর্জেন্টিনা সফররত জাপানি প্রধানমন্ত্রী চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশকে অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান। বিপিএল এর খবর। বিপিএল এ আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 126 রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 125 রান করে খুলনা। ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে দল থেকে বাদ পড়া আব্দুল মজিদ এ ম্যাচেও মাত্র 10 রান ও আন্দ্রে ফ্লেচার 8 রান করে বিদায় নিলে শুরুতেই বিপাকে পড়ে টেবিলের টপার খুলনা টাইটান্স। তবে দলের প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে ওয়েসেলস ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তবে পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির প্রথম ওভারের প্রথম বলেই আগের ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেলে আবারও রানের গতি কমে আসে খুলনা টাইটান্সের। এ সময় 56 রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন তাইবুর ও ওয়েসেলস। তবে দলীয় 96 রানে দুজন পরপর আউট হয়ে সাজঘরে ফিরলে আবারও চাপে পড়ে খুলনা। শেষ দিকে ব্যাটসম্যানরা বড় সংগ্রহ করতে না পারায় মাত্র 125 রানে থামে খুলনা টাইটান্সের ইনিংস। এদিকে সন্ধ্যার ম্যাচে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যায় 5:45টায়। 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে বরিশালের অবস্থান 4 নম্বরে। সমান 3 জয় ও 3টি হার মুশফিকুর রহিমের দলের। দলের 2 ভিত মশি ও শাহরিয়ার নাফিস। 224 রান দিয়ে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিক ও 217 রান নিয়ে তৃতীয় শাহরিয়ার নাফিস।
আগের দেখায় মালান নাফিসের দুর্দান্ত পারফরমেন্সে ফিকে হয়ে যায় তামিমের 75 রানের ইনিংস। 7 ম্যাচে 3 জয় এবং 4 হারে 6 পয়েন্ট চিটাগংয়ের ভান্ডারে। 7 ম্যাচে 204 রান করে চিটাগং ভাইকিংসকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামের সন্তান তামিম। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত। এটি দলটির জনপ্রিয়তা যাচাই সুযোগ বলছে আওয়ামী লীগ। সন্ধ্যায় শামীম ওসমান আইভীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। রাতের অন্ধকারে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার সীমান্তে বিজিবির টহল জোরদার। ফেরত পাঠানো হয়েছে 15টি নৌকা। গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানি। নির্যাতনের বর্ণনা দিলেন সাঁওতালরা। ধান কাটার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতরা চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা জানালেন তদন্ত কমিটির প্রধান। হিন্দুপাড়ার নিরাপত্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। এবং ময়মনসিংহে স্কুলের সামনে বন্ধুর ছুরিকাঘাতে 9ম শ্রেণীর ছাত্র নিহত। প্রতিবাদে রাস্তা অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।